আপনি যদি কোরআন শরীফ পড়েন, রাসূল এবং তার বইপত্র পড়েন, সিরাত পড়েন, তাহলে জানতে পারবেন যে অন্যের দোষ খুঁজে বেড়ানো একটা অপরাধ এবং অন্য সম্পর্কে অনুমান করা গুনার কাজ। অসঙ্গত বিরোধিতা করা। অসঙ্গত বিরোধিতা কি? ধরেন আপনি জানেন যে আপনার যে অপোনেন্ট সে যে কথাটা বলতেছে ওটা সঠিক, তারপরেও যেহেতু সে আপনার বিপক্ষের মানুষ, আপনি সেটার বিরোধিতা করতেছেন। এটা অসঙ্গত বিরোধিতা। মৌলানা তারেক জামিল, ওনার কাছে শুনছি একটা হাদিস বলছেন উনি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি একটা লোক এসে বলল যে আমি খুব দামি কাপড় চোপড় পরতে চাই, জুতা পরতে চাই। এটা কি অহংকার নাকি, তাকাব্বুর নাকি? তো রাসূলুল্লাহ বলছেন যে না, তুমি পড়তে পারো, আল্লাহ নিজেও সুন্দর জিনিসপত্র পছন্দ করেন, তোমার যেটা পড়তে ইচ্ছা হয় পড়ো। এটা আমি আমার ভাষায় বলতেছি, উনি যেভাবে বলছেন আর কি। তো ওই লোক বা ছেলে খুশি হয়ে চলে যাচ্ছে, কিছু দূর গিয়ে আবার ফেরত আসছে, এসে বললো যে এটা যদি অহংকার না হয় তাহলে অহংকার কি? তখন রাসূলুল্লাহ বললেন যে তোমার কাছে যখন সত্য প্রকাশিত হয়, জানার পরেও তুমি যখন গো ধরে বসে থাকো, স্টাবর্ন হয়ে, যে না মানি না, ওইটা হচ্ছে অহংকার। সুতরাং অসঙ্গত বিরোধিতা একটা অহংকার এবং এটাও গুনাহ, এবং অসঙ্গত বিরোধিতা করাও গুনাহ। এই যে কয়েকটা জিনিস বললাম, কোরআনে আছে যে অন্যের দোষ গোপন করা যাবে না, অন্যের দোষ খুঁজে বেড়ানো যাবে না, অন্যের দোষ গোপন করতে হবে, এবং অসঙ্গত বিরোধিতা করা যাবে না। এটা হাদিস থেকে জানলাম, আমার মনে পড়ছে না যে কোরআন আয়াত কিনা, বাট হাদিসে অবশ্যই এটা আমি শুনেছি। তো এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে সামনে একটা খুব ইম্পর্টেন্ট ভোট আগামী 2 দিন পরে। এখানে বলা হচ্ছে যে ভালো মানুষকে ভোট দিবেন। ভালো মানুষ আপনি বুঝবেন কীভাবে? কে ভালো কে খারাপ এটা বোঝা মুশকিল। আজকে যে ভালো সে কালকে খারাপ, আজকে যে খারাপ সে কালকে ভালো। তো কিছু মানুষের হিস্ট্রি আছে চোরাচালানি, চাঁদা আদায়কারী, টাকা পাচারকারী, আপনার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো দিন দেশে আসে নাই, মানুষের সাহায্য করে না। এখন ধরেন এমন একজনকে পেলেন যে খুব দিলদরিয়া মানুষ, খুব ভালো মানুষ, নিরীহ প্রকৃতির। কিন্তু নিরীহ প্রকৃতির মানুষেরও আসলে একটা সমস্যা আছে। সমস্যা কি? তারা দুর্বল। আপনার সাথে খুব ভালো ব্যবহার করলো, তার মানে এই না যে সে দেশের জন্য ভালো। আপনার সাথে খুব নিরীহ, খুব ভদ্র, শুধু সুন্দর সুন্দর কথা বলে, এমন হতে পারে যে তার ওই জ্ঞানই নেই দেশ চালানোর। দেশ আসলে এই মন্ত্রীরা করে কি? এরা কি আইন প্রতিষ্ঠা করে নাকি এরা আইন পরিচালনা করে? আমাদের দেশে, বাংলাদেশে আইন পরিচালনা করে, তারা খবরদারি করে, এই করে ওই করে। কিন্তু আসলে এই পার্লামেন্ট মেম্বারদের কাজ হচ্ছে দেশে স্ট্র্যাটেজি তৈরি করা, দেশে আইন কানুন তৈরি করা এবং পলিসি বানানো, মেইন কাজ। তো এই পলিসি বানানোর জন্য যে জ্ঞান দরকার, সেটার জন্য তাদের একার পক্ষে সম্ভব না, তাদের বিভিন্ন এক্সপার্টিসের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়। তো এই ভালো খারাপের প্রশ্নের চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে লোকটাকে ভোট দিবেন সেই লোকটা কি আসলে সেই জ্ঞান রাখে, সে ভালো মন্দের বিচার বুঝে দেশের কোনটা ভালো, দেশের কোনটা খারাপ। 2 নম্বর হচ্ছে সে কি বড় বড় এক্সপার্টিসদের কাছ থেকে সহযোগিতা নেয় নাকি অহংকার করে বসে থাকে। একজন শিক্ষকের কাছে, যেমন একজন বিজ্ঞানীর কাছে, একজন ডাক্তারের কাছে পরামর্শ নেয় যে দেশে কোন আইনটা আসা উচিত। যদি এরকম কাউকে পাওয়াও যায়, আসলে সে কি একা কিছু করতে পারবে নাকি তার পার্টি যেটা বলবে সেটা করবে? এখন পার্টির যে নাটের গুরু, সে যদি হয় দিলদরিয়া টাইপ লোক, মানে লুঙ্গি পরে বসে থাকে, ওনার কাছে সবাই আসে, উনি
সাবসা বাহাবা দিয়ে পিটচাপড়ে একটা কথা বলে দেন ওইটাই আইন, এরকম নাকি সেও প্রসেস মেনটেন করে, সেও নিয়ম মেনে চলে? তা আসলে এই রাজনৈতিক দলগুলোর যে হেড এবং তার যে সাঙ্গপাঙ্গরা, এরা যদি দেখেন যে সাংগঠনিকভাবে স্ট্রং, নিয়মকানুন মেনে চলে, অন্যায় প্রশ্রয় দেয় না, তাহলে তার গ্রুপের দুর্বল মানুষরা ভালো কাজ করবে। কিন্তু এরকম একটা গ্রুপ যেখানে নেতা হচ্ছে আয়েশি, নেতা হচ্ছে মোরলের মতো তার চরিত্র, তার সাথে একজন আপনি শিক্ষিত লোক দিলেও সে ওখানে টিকে থাকতে পারবে না, সে তার ইচ্ছাটা প্রকাশ করতে পারবে না এবং সে তার ইচ্ছা মতো ভালো কাজ করতেও পারবে না। একটা বিল আসলো, ধরেন বিলটা কীরকম, যে মন্ত্রীরা যে ট্যাক্স ফ্রি গাড়ি পায় ওটা বন্ধ করার বিল, তো সবাই তো নানা করে দিবে যে না আমরা, তার কারণ এটা তো তারা নিজেরা বেনিফিট পাচ্ছে, ওটা তো রাখবেই। কিন্তু ওর মধ্যে ধরেন একজন লোক ভালো মানুষ, সে কি ওটার বিরুদ্ধে কথা বলবে? বললে তো তার সে ধরা পড়ে যাবে যে কি মানা করলো। ধরা পড়ে গেলে সে তখন বলবে যে দেখো আমার পার্টির একটা মতামত তুমি মানলা না, সুতরাং তুমি তো পার্টির কেউ না। সুতরাং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বা সঠিক যে কাজটা সেটা করার জন্য কারো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে যে পার্টি কি বলবে সেই অনুযায়ী। সুতরাং এইবার আসলে ভালো লোক বিচার করার চেয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন পার্টিকে আপনি ভোট দিবেন। আপনি কি যারা আগে দেশ পরিচালনা করছে তাদেরকে চেনেন, তাদের ভোট দিবেন না নতুনদের ভোট দিবেন? এই সিদ্ধান্ত নিতে হবে, এর উপর নির্ভর করবে আগামী দিন। কোনো কারণে যদি ভুল পথে চলে যাওয়া যায়, তাহলে এই যে পথে এ পর্যন্ত আসছে বাংলাদেশ, সেই পথে আগে যাবে। এর পরিণতি হচ্ছে কিছুই না, উন্নতি হবে, টাকা পয়সা বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু সবাই একটা পোলারাইজেশনের মধ্যে চলে যাবে। পুলিশ আগের মতো কাজ করতে পারবে না, তারাও দেখবেন যে একটা বিশেষ গোত্রের জন্য আরও বেশি কাজ করতে শুরু করবে। আর্মি পোলারাইজড হয়ে যেতে পারে, যদিও সম্ভাবনা কম। এবং আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে পাকিস্তানে যেটা দেখা যায় নাটক নোবেলে দেখি, যে ওরা দেখবেন যে ওদের ধনীরা যখন একটা গাড়িতে যায়, পিছনে একটা পিক আপ ট্রাকের মধ্যে করে তাদের পাহারাদাররা যায়, সেই পাহারাদারদের কাছে বড় বড় আর্মস থাকে। তো বাংলাদেশে ওই সিন খুব তাড়াতাড়ি আসবে, যে দেখবেন যে ধনী লোকরা পাহারাদার নিয়ে রাস্তায় বেরোচ্ছেন, তাদের জন্য রাস্তায় খালি করে দেওয়া হচ্ছে, আপনার জন্য রাস্তা ব্লক করে রাখা হচ্ছে। তো কোন দিকে যাবে এটা নির্ধারণের একটা ঠিক ক্রিটিক্যাল মুহূর্তে বাংলাদেশ এখন অবস্থান করছে। তো এই সময়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত ইসলাম খুবই স্ট্রং একটা দল এবং তাদের ভিতরে গণতন্ত্র আছে এবং তারা শিক্ষিত এবং একটা প্রসেস মেনে চলে। ধর্ম প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের কোনো কিছু নাই, বা ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য তাদের কোনো হেল্প রাজনৈতিক দল হিসেবে এটার কোনো ভ্যালু আমার কাছে নাই। কিন্তু যেহেতু তারা ইসলামিক এবং তারা সৎ, এটা বোঝা যায় মনে হয় আর কি, এখন পর্যন্ত তাদের যে হিস্ট্রি, এই দলটা যদি আসে, একটা নতুন কিছু দেখা যেতে পারে বাংলাদেশে আগামী 5 বছরে, যে কি হয়, কি করে তারা। তো খুব সামনের দিনটা খুব জটিল এবং অবশ্যই চিন্তা ভাবনা করে ভোট দিবেন। এবং আর একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ ভোট দেওয়া উচিত, কারণ হচ্ছে হ্যাঁ ভোটের মধ্যে আমি যতদূর জানি, সম্পূর্ণটা পড়ি নাই, যে দুর্নীতি দমন কমিশন এটা ফ্রি করে দেওয়া হবে, সুতরাং তাদের স্বাধীনতা বাড়বে কাজ করার ব্যাপারে। বাংলাদেশে পুলিশকে ফ্রি করা হবে আমার মনে হয়, যেটা কিছুটা আমি ঠিক মনে পড়ছে না এটা। এছাড়াও একজন মানুষ সারা জীবন ধরে যে প্রধানমন্ত্রী থাকবে সেটা থাকতে পারবে না, রাষ্ট্রপতির কাছে একচ্ছত্র মানে ক্ষমতা যে মাফ করে দেওয়ার বড় বড় সন্ত্রাসীদের, সেটা থাকবে না। এছাড়াও কোর্ট আইন ব্যবস্থা বোধহয় ওইটা বোধহয় এমনি করা হচ্ছে, কিংবা এটার আওতায় যে সেটা স্বায়ত্ত করা হবে, স্বায়ত্ত শাসনের মধ্যে করা হবে। তো এই জিনিসগুলো একটা বড় ধরনের পলিসি মেকিং চেঞ্জ, আমার মনে হয় হ্যাঁ ভোটটা কনসিডার করা উচিত। এবং আজকে যদি জাকারিয়া কামাল জীবিত থাকতেন, তার দৃষ্টিভঙ্গিটা জানা যেত। তবে আমার মনে হয়, আমি যেটা বললাম, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে না, একজন ব্যক্তিগত মানুষ হিসেবে বললাম, উনি এই কথাটাই হয়তো বলতেন। সবাই ভালো থাকবেন।